চল স্টার্ট করি। আজ থেকে আমরা স্টার্ট করব আমাদের চ্যাপ্টার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নামটার মধ্যেই দেখ লুকিয়ে আছে কোঅর্ডিনেট কথাটা লুকিয়ে আছে। ক্লাস 10 লেভেলে 3টে টাইপ অফ বন্ড পড়েছিলাম, যার মধ্যে একটা টাইপ অফ বন্ড ছিল কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, তো কোঅর্ডিনেট বন্ডের এখানে রোল কোথায় কতটা কি আছে ডিটেলসে সেটা হয়তো বুঝতে পারবো না এই চ্যাপ্টারে ক্লাস 12 লেভেলে গিয়ে, কিন্তু আইডিয়া পাবো যে কোঅর্ডিনেট বন্ড কোথায় কি হেল্প করছে, এই জিনিসটা আমি আইডিয়া পাবো। ঠিক আছে, তো বেসিক্যালি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, সায়েন্টিস্ট ওয়ার্নার এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির গডফাদার বলা যায়। এই কাজগুলো যেগুলো আমরা পড়বো এগুলো হচ্ছে অ্যারাউন্ড 1870 ওই সময়ের কাজ, যার জন্য নোবেল প্রাইজ পেয়েছিল অ্যারাউন্ড 1930। ঠিক আছে, তো দেখ কোঅর্ডিনেশন কম্পাউন্ড বেসিক্যালি তুই এই ধরনের কম্পাউন্ড এর আগে দেখেছি, একটা মেটাল আর একটা নন মেটালের মাঝখানে বন্ড ফর্ম হয়েছে, এই ধরনের কম্পাউন্ড আমার দেখা আছে। ওয়ার্নার প্রথম এই ধরনের কম্পাউন্ডের মধ্যে কোন ধরনের কম্পাউন্ড, ধর কোবাল্ট ক্লোরাইড, ঠিক আছে, COCl3 কোবাল্ট ক্লোরাইড, এটা আমার চেনা জানা কম্পাউন্ড। কোবাল্ট ক্লোরাইড এই যে মলিকুলটা আমি লিখলাম, এটার মধ্যে কি টাইপের বন্ড আছে, কোভ্যালেন্ট না আয়নিক? কোভ্যালেন্ট বন্ড আছে না আয়নিক বন্ড আছে? কি আছে বল? কোবাল্ট ক্লোরাইড। কোবাল্ট কি মেটাল না নন মেটাল? ক্লোরিন কি আমার মেটাল না নন মেটাল? ভাবলি তুই বলে যাবি এর মধ্যে কোন টাইপের বন্ড আছে? আয়নিক বন্ড। ঠিক আছে, কোবাল্ট হচ্ছে মেটাল, ক্লোরিন হচ্ছে নন মেটাল, তাহলে এর মধ্যে আছে মানে হচ্ছে আয়নিক বন্ড। কোবাল্ট ক্লোরাইড মলিকুলটাকে অ্যামোনিয়া দিয়ে আলাদা আলাদা অ্যামাউন্টের অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলো কোবাল্ট ক্লোরাইড মলিকুলটাকে। ঠিক আছে, তো খুব ভালো কথা, কোবাল্ট ক্লোরাইডকে আমি আলাদা আলাদা অ্যামাউন্টের অ্যামোনিয়া দিয়ে ট্রিট করছি। এখানে কোবাল্টের চার্জ কত বলতো? COCl3 মলিকুলটাতে কোবাল্টের চার্জ কত? +3। কোবাল্টের চার্জ যেখানে +3, তাহলে কোবাল্টের +3 আয়ন আছে, খুব ভালো কথা। এর মধ্যে আলাদা আলাদা অ্যামাউন্টের অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলো। কোথাও দিল হচ্ছে সাপোজ এর রেসপেক্টে 2 ইকুইভ্যালেন্ট NH3, কোথাও দিল হচ্ছে এর রেসপেক্টে 4 ইকুইভ্যালেন্ট NH3, কোথাও দিল হচ্ছে এর রেসপেক্টে সাপোজ 6 ইকুইভ্যালেন্ট NH3 এই মলিকুলটার মধ্যে দিয়েছে। দিয়ে কি দেখতে পেলো? দেখতে পেলো যে কম্পাউন্ড আমার যেগুলো ফর্ম হচ্ছে তার কালার আলাদা। ঠিক আছে, কম্পাউন্ড যেগুলো ফর্ম হচ্ছে তার আমার পুরোপুরি কালার আলাদা। এখন ভাই কোবাল্ট ক্লোরাইডের মধ্যে আমি অ্যামোনিয়াই তো দিচ্ছি, কিন্তু অ্যামোনিয়া আলাদা আলাদা এক্সটেন্ডে দিলে কেন কালার আলাদা আলাদা হবে? এরকম নয় যে আমি কোথাও হালকা ব্রাউন পেলাম আরেক জায়গায় ডিপ ব্রাউন পাচ্ছি, এরকম নয়। 3টে কালার আমার আলাদা আলাদা ওয়েভ লেংথে আছে। তার মানে কি, ধর আমি কোথাও গ্রিন পাচ্ছি, কোথাও ভায়োলেট পাচ্ছি, কোথাও রেড পাচ্ছি, এই ধরনের জিনিসপত্র। তো এই ধরনের কম্পাউন্ড কেন কি জন্য হলো প্রথমে বোঝা যায়নি, আলাদা আলাদা কেন কালার পাচ্ছি। সেকেন্ড অবজারভেশন হচ্ছে এই যে কম্পাউন্ডটা আমি পেলাম এখানে, এই কম্পাউন্ডগুলোর মধ্যে আমি যদি এক্সেস অ্যামাউন্ট অফ AgNO3 দিয়ে ট্রিট করি, কি দেখা যাচ্ছে? এক্সেস অ্যামাউন্ট অফ AgNO3 দিয়ে যদি ট্রিট করি দেখা যাচ্ছে হচ্ছে একটা বেসিক অবজারভেশন। কোন বেসিক অবজারভেশন? ধর আমার কোনো সল্টের মধ্যে আছে হচ্ছে ক্লোরাইড, যেমন আমি ছোটোবেলায় পড়েছিলাম, আমার কাছে আছে হচ্ছে KCl এর মধ্যে দিলাম হচ্ছে আমি AgNO3। এখান থেকে আমি কি পাই বল? আমার এখানে এই রিঅ্যাকশনের অবজারভেশন কি হয় বলতো? তুই বলতে পারবি এই রিঅ্যাকশনের অবজারভেশন কি হয়? KCl + AgNO3 কি হয় বল অবজারভেশন? এক্স্যাক্টলি AgCl এর আমি হোয়াইট প্রেসিপিটেট পাই, এটা হচ্ছে আর অবজারভেশন। তো ভাই এখানেও এক্সেস AgNO3 দিয়ে ট্রিট করা আছে প্রত্যেকটা সলিউশনকে। আমি ধর তোকে আরেকটা রিঅ্যাকশন বলছি, সাপোজ আমার কাছে আছে MgCl2 + AgNO3 দিলাম, এখানেও আমার অবজারভেশন কি হবে? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো, এক্স্যাক্টলি AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো, কিন্তু এখানে আমার অ্যামাউন্ট অফ AgCl আলাদা হবে স্বাভাবিক হবে। এখানে দেখ 2 ইকুইভ্যালেন্ট Cl- পাচ্ছি, তাহলে ব্যালেন্স করতে গেলে এটা 2 Ag আনতে হবে, আমি দেখ এখানে 2 ইকুইভ্যালেন্ট অফ AgCl পাবো, বুঝলাম? এটা সিম্পল ব্যালেন্স। তার মানে এখানে প্রেসিপিটেটের অ্যামাউন্ট বেশি, এখানে প্রেসিপিটেটের অ্যামাউন্ট আমার বেশি হয়ে গেল। সিমিলার হতে যখন এরকম এদেরকে ভাই এক্সেস AgNO3 ট্রিট করা হচ্ছে, দেখা যাচ্ছে কি প্রত্যেকটা কেসে অ্যামাউন্ট অফ AgCl আমার আলাদা আলাদা প্রেসিপিটেট হচ্ছে। AgCl এর অ্যামাউন্টের প্রেসিপিটেট আমার হচ্ছে আলাদা, প্রেসিপিটেট অফ AgCl এর অ্যামাউন্ট আমার আলাদা। তো ভাই যদি আলাদা আলাদা আমি অ্যামাউন্টের AgCl এর প্রেসিপিটেট পাই, তাহলে আমি আগের স্টেপ সম্পর্কে একটা আইডিয়া করতে পারি। কি আইডিয়া করতে পারি? ধর আমি কোনো রিঅ্যাকশানে AgNO3 দিয়েছি, এখানে AgNO3 দিয়েছি, আমি যদি এক্সেস দিচ্ছি প্রত্যেকটার মধ্যে অসুবিধার কিছু নেই। আমি যদি স্টার্টিং ম্যাটেরিয়ালগুলোকে 1 ইকুইভ্যালেন্ট ফিক্সড করে দিই, আর আমি এগুলো সব দিচ্ছি হচ্ছে এক্সেস, হ্যাঁ এখানে AgNO3 এক্সেস থাক, অসুবিধার কিছু নেই, প্রত্যেকটা আমার ধর এক্সেস আছে। আমি এই ইকুয়েশন দিয়ে বলছি আমি ওই ইকুয়েশনে কি কনক্লুশনে আসতে পারি ওখান থেকে আগের স্টেপ সম্পর্কে। আমি যেখানে প্রেসিপিটেট অফ AgCl আলাদা আলাদা পেলাম, সাপোজ আমি পেয়েছি হচ্ছে, ধরে নে আমি এখানে পেয়েছি 2 ইকুইভ্যালেন্ট AgCl, আমি জাস্ট ধরতে বলছি। ধর আমি এটার মধ্যে যখন দিয়েছি আমি পেয়েছি 2 ইকুইভ্যালেন্ট AgCl, মানে এই যে এখানের মধ্যে NH3 দিয়েছিলাম 2 ইকুইভ্যালেন্ট, তার মধ্যে আলাদা আলাদা কালার্ড কম্পাউন্ড পেয়েছি, 3টে আলাদা আলাদা কালার্ড কম্পাউন্ড, তার ফর্মুলা আমি এখন লিখিনি স্বাভাবিকভাবেই। তার মধ্যে আমি আবার এক্সেস AgNO3 দিয়েছি। ধর আমি প্রথম কেসে পেয়েছি 2 ইকুইভ্যালেন্ট AgCl, সেকেন্ড কেসটাতে আমি ধর পেয়েছি হচ্ছে সাপোজ 3 ইকুইভ্যালেন্ট AgCl,
তারপরে কেসে ধর আমি পেয়েছি 5 ইকুইভ্যালেন্ট AgCl। এটা জাস্ট আমার বোঝার জন্য আমি আলাদা আলাদা অ্যামাউন্ট লিখলাম। এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি? কনক্লুশনে আসতে পারি হচ্ছে আমি এখান দিয়ে বুঝছি, আমি যেখানে পেলাম 1 ইকুইভ্যালেন্ট AgCl, আমি বুঝলাম ও 1 ইকুইভ্যালেন্ট AgCl পেয়েছি, তার মানে নিশ্চয়ই আগের স্টেপে আমার 1 ইকুইভ্যালেন্ট Cl মাইনাস ছিল, একখানা Cl মাইনাস পেয়েছিলাম, ওই জন্য আমি প্রোডাক্টে পেয়েছি হচ্ছে 1 ইকুইভ্যালেন্ট AgCl। এখানে আমি 2 ইকুইভ্যালেন্ট AgCl পাচ্ছি, ও তার মানে নিশ্চয়ই আগের স্টেপে আমার 2 ইকুইভ্যালেন্ট Cl মাইনাস ছিল। হ্যাঁ, 2 ইকুইভ্যালেন্ট Cl মাইনাসই আছে, আমি জানি MgCl2 কে ভাঙলে Mg+2 আর 2 ইকুইভ্যালেন্ট Cl মাইনাস পাই, KCl কে ভাঙলে K প্লাস আর 1 ইকুইভ্যালেন্ট Cl মাইনাস পাই। তার মানে আমি আগের স্টেপ সম্পর্কে আইডিয়া পাচ্ছি যে হ্যাঁ ওর মধ্যে কতগুলো আয়ন আছে। কিভাবে পাচ্ছি? এই যে ভাই এই নর্মাল টেকনিক AgCl, তাহলে 1 ইকুইভ্যালেন্ট পেয়েছি, তাহলে Cl মাইনাস আমি যদি এখানে 1 ইকুইভ্যালেন্ট পাই, তাহলে আগের স্টেপে মানে 1 ইকুইভ্যালেন্টই Cl মাইনাস ছিল। এখানে 2 ইকুইভ্যালেন্ট AgCl পেয়েছি, তার মানে আমার কি হচ্ছে এখানেও 2 ইকুইভ্যালেন্ট Cl মাইনাস যদি পেতে হয়, তাহলে আমার স্টার্টিং মেটারের মধ্যে 2 ইকুইভ্যালেন্ট Cl মাইনাসই ছিল। তো সিমিলার হইতে এখান থেকেও কি কনক্লুশন আসা গেল? 2 ইকুইভ্যালেন্ট AgCl, তাহলে আমার এখানেও নিশ্চয়ই হচ্ছে AgCl এর মধ্যে যেহেতু আমার 2 ইকুইভ্যালেন্ট থাকছে, তাহলে আমি এখানেও নিশ্চয়ই 2 ইকুইভ্যালেন্ট Cl মাইনাস ওই আলাদা কালার কম্পাউন্ডের মধ্যে পাচ্ছি। এখানে পাচ্ছি কি আমি 3 ইকুইভ্যালেন্ট AgCl, তার মানে আলাদা কালার কম্পাউন্ডের মধ্যে 3 ইকুইভ্যালেন্ট Cl মাইনাস পাচ্ছি। 5 ইকুইভ্যালেন্ট AgCl, তার মানে আমি এর মধ্যে পাচ্ছি হচ্ছে 5 ইকুইভ্যালেন্ট অফ Cl মাইনাস। এটা হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আসা গেল। এখন Cl মাইনাস কেন আলাদা আলাদা হয়ে গেল? এখানে তো আমার COCl3 ছিল ভাই, Cl মাইনাস কিভাবে আলাদা আলাদা হয়ে গেল? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার একটা বেসিক অবজারভেশন, কোথায় কি জন্য কি হচ্ছে, এখান থেকেই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি স্টার্ট। ঠিক আছে, তাহলে চল এবারে কেন Cl মাইনাস আলাদা আলাদা হচ্ছে, কেন AgCl আমি প্রেসিপিটেট আলাদা পাচ্ছি, সেখানে আমি তুই আসবো। বোঝা গেছে? তাহলে হচ্ছে বেসিক অবজারভেশন, আমি কি দেখলাম, আলাদা আলাদা অ্যামাউন্টের আমি এর মধ্যে কিছু অ্যাড করলাম, সেম কম্পাউন্ডই অ্যাড করেছি আলাদা আলাদা, আলাদা আলাদা কালারের কম্পাউন্ড দেখলাম, তার মধ্যে এক্সেস AgNH অ্যাড করে দেখলাম কি আলাদা আলাদা আমি ইকুইভ্যালেন্টের AgCl পাচ্ছি, প্রেসিপিটেট পাচ্ছি। প্রেসিপিটেট তো আমি দেখতে পাবো ভাই, এখানে অ্যামাউন্ট কম, ওখানে অ্যামাউন্ট বেশি, ওখানে আরেকটা অ্যামাউন্ট আরও বেশি। তাহলে সেখান থেকে আমি কনক্লুশনে আসলাম কি আগের স্টেপে আমার এখানে Cl মাইনাস যা ছিল, এখানে Cl মাইনাস ওর থেকে বেশি, ওখানে Cl মাইনাস আমার ওর থেকে বেশি। বোঝা গেছে? তাহলে কি কনক্লুশনে আমি আসলাম স্টেপ বাই স্টেপ, এই কনক্লুশন আমার কাছে ক্লিয়ার হয়েছে। এবারে তাহলে এই যে মাঝের স্টেপে কি ফর্ম হয়েছে সেগুলো আমি তো এখন যাবো। তাহলে আমাদের স্টার্ট হবে হচ্ছে এবার কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ঠিক আছে, চল দেখ কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আসবো, তার আগে একটু আসি হচ্ছে কি কি টাইপের কমপ্লেক্স বা কি কি টাইপের কম্পাউন্ড আমি তো এখন অবধি স্টাডি করেছি। আমি তো এখন অবধি যেগুলো স্টাডি করি, সাপোজ যে কোনো সল্ট, আচ্ছা খুব ভালো কথা, এই যে মাঝখানে যেটা লিখলাম, তোর খাতায় লিখেছিলি এটা মাঝখানেরগুলো আলাদা আলাদা কালার কম্পাউন্ড পেয়েছি। আরেকটা দেখ আমি মুছে দিলাম, স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে আমার কোবাল্ট +3 ছিল, তাই তো? স্টার্টিং ম্যাটেরিয়াল কোবাল্ট +3 ছিল, COCl3 বলে কোবাল্ট +3 ছিল, তার মধ্যে ভাই আলাদা আলাদা দিলাম, এখানে এরো দিয়ে আলাদা কালার লিখেছিলাম, তারপরে আমি ওখানে আমার প্রেসিপিটেট পেয়েছি। তাহলে আমার এক্সপেকটেশন কি, স্টার্টিং ম্যাটেরিয়াল যদি কোবাল্ট +3 থাকে, প্রোডাক্টের মধ্যেও কোবাল্ট +3 আমার এক্সপেক্টেড, এই হচ্ছে আমার এক্সপেকটেশন স্বাভাবিকভাবে। ওর মধ্যে আমি ভাই AgCl দিচ্ছি, তাহলে ওর মধ্যে আমার কোবাল্ট +3 এক্সপেক্টেড, হয়তো আমার এক্সপেকটেশন আছে, খুব ভালো কথা। Cl মাইনাস আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ ভাই Cl মাইনাস আমার আলাদা আলাদা থাকবে প্রোডাক্টগুলোর মধ্যে। Cl মাইনাস আমি AgCl দেখতে পাচ্ছি, ওখানে Cl মাইনাস আছে, বুঝতে পারছিস কোথার মধ্যে কী কী আয়ন আছে? আমি বুঝতে পারছি। তো ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালে যখন আমি কোবাল্ট +3 কোনো কনফার্মেটরি টেস্ট করলাম, যেটা তুই স্কুলের প্র্যাকটিক্যালে করিস, তুই তাই করিস, যে কোনো আয়নের তুই টেস্ট করছিস, অ্যাসিড রেডিকাল, বেসিক রেডিকাল, ক্লাস 11-এ করতিস। ঠিক আছে, তো এটা আমার একটা ক্যাটায়ন ভাই, এটা আয়ন আছে, এটা রেডিকাল, আমি রেডিকালের টেস্ট করবো। আমি স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে কোবাল্ট +3 টেস্ট করলাম, দেখলাম হ্যাঁ কোবাল্ট +3 টেস্ট আমার রেসপন্স করছে, তাই স্টার্টিং ম্যাটেরিয়াল কোবাল্ট +3 আছে। এই যে আলাদা আলাদা কালার কম্পাউন্ডগুলো যখন পেলাম, এর মধ্যে ভাই এবার টেস্ট করলাম কোবাল্ট +3, দেখছি ভাই আর কোবাল্ট +3 আর নেই, কোবাল্ট +3 কোনো রেসপন্স দিচ্ছে না। ওই যে AgCl এর প্রেসিপিটেট যেখানে পেয়েছিলাম, তার সাথে আরও কিছু নিশ্চয়ই ফর্ম হয়েছিল, কোবাল্ট +3 তো থাকবে, ওখানেও আমি টেস্ট করে দেখলাম কোবাল্ট +3 কনফার্মেটরি টেস্ট, না ভাই কোবাল্ট +3 আর দিচ্ছে না। তাহলে কোবাল্ট +3 কোথায় গেল? কোবাল্ট +3 আমার এখানে ছিল, তাহলে কোবাল্ট +3 কোথায় গেল? কোবাল্টের টেস্ট করা হলো, কোবাল্ট নর্মাল কোবাল্ট অ্যাটম, কোবাল্টেরও টেস্ট দিল না, কিছুই টেস্ট আমার দিচ্ছে না। ঠিক আছে, আমার মধ্যে কোবাল্ট +3 কোথাটা অন্য কোথাও কোনো ভার্সানে চলে গেছে, এমন ভার্সানে চলে গেছে যে ভাই কোবাল্ট আর ওর মতন কোনো টেস্ট দিচ্ছে না, না আছে কোবাল্ট, না আছে কোবাল্ট +3, তাহলে কোনো আয়নারি টেস্ট আমার ভাই ওরা কেউ রেসপন্স করলো না। বোঝা গেছে? তাহলে কেন এরা রেসপন্স করছে না, কি হচ্ছে, সেখান থেকে আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ড আসছে। চল খাতায় হেডিং দিয়ে, আমরা বেসিক্যালি এখন অবধি যে টাইপের কম্পাউন্ড পড়েছি ছোটোবেলা থেকে, তার মধ্যে চেনা জানা সবার ফার্স্টের কম্পাউন্ড হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন ফর্ম করে আমরা একটা সল্ট বানাই, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন ফর্ম করে আমরা একটা সল্ট বানাই, একদম সিম্পল জিনিস, এগুলোকে বলে সিম্পল সল্ট। সাপোজ NaCl আমি জানি ভাই, NaCl এর মধ্যে আমার কি আছে, Na প্লাস আর Cl মাইনাস আমার আয়নিক বন্ড ফর্ম করে বসে আছে NaCl এর মধ্যে, এটা আমি জানি, ছোটোবেলা থেকে পড়েছি। NaCl এর মধ্যে ধর আমি কি করলাম, জল মেশালাম, NaCl এর মধ্যে আমি যে জল মেশালাম, আমি কি পাই সলিউশনের মধ্যে, Na প্লাস
আর Cl মাইনাস আমার আলাদা আলাদা হয়ে যায়। ওয়াটার গিয়ে কী করে, এদের মাঝখানের আয়নিক বন্ডগুলোকে ভেঙে দেয়। ওয়াটার গিয়ে আমার যেটা করা হচ্ছে, তার আয়নিক বন্ডের মাঝগুলোকে ভেঙে দেয়, যেটা আমি এই ধরনের জিনিস ক্লাস 11 বা ক্লাস 10 শুনেছিলাম। তাহলে NaCl এর অ্যাকোয়াস সলিউশন মানেই হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস আলাদা আলাদা এক্সিস্ট করছে। এবার এই Na প্লাসকে ওয়াটার মলিকুল ঘিরে রেখে দিয়েছে, Cl মাইনাসকে ওয়াটার মলিকুল ঘিরে রেখে দিয়েছে। এই ইমেজগুলো আমি ক্লাস 11 লেভেলে পড়েছিলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার নর্মাল গল্প NaCl এর অ্যাকোয়াস সলিউশন, যেটা আমার কি ভাই, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন মিলে আমার একটা সল্ট ফর্ম করেছে। খুব ভালো কথা বুঝলাম। দেখ আমি যে এই ধরনের কম্পাউন্ড ছোটোবেলা থেকে পড়ি, এই সলিউশনের মধ্যে আমি যদি Na প্লাসের টেস্ট করি, কনফার্মেটরি টেস্ট, যেটা তো সিলেবাসের মধ্যে ক্লাস 11 দেখবি Na প্লাসের হয়তো টেস্ট ছিল, তো এটা আয়নের লিস্ট দেওয়া আছে, এটাই তো সিলেবাসের মধ্যে ঘুরিয়ে ফিরে আসে, অ্যাসিড রেডিক্যাল বেসিক রেডিক্যাল, তো স্কুলের প্র্যাকটিক্যালের সিলেবাস, বোর্ডের প্র্যাকটিক্যালের সিলেবাস। তো ভাই Na প্লাসের আমি কনফার্মেটরি টেস্ট করবো, দেখতে পাবো হ্যাঁ আছে। Cl মাইনাসের কনফার্মেটরি টেস্ট করবো, দেখতে পাবো হ্যাঁ ভাই আছে। এখন আমি কী করলাম, NaCl এর অ্যাকোয়াস সলিউশন বানিয়ে আমি ওর মধ্যে Na প্লাসের কনফার্মেটরি টেস্ট করছি, দেখতে পাচ্ছি হ্যাঁ আমার ভাই Na প্লাসেরও টেস্ট দিচ্ছে, Cl মাইনাসেরও টেস্ট দিচ্ছে। তাহলে আমি বুঝবো ভাই আর দুজনেই আছে, দুজনে আমার এক্সিস্ট করছে। তো ভাই যে সলিউশনের মধ্যে আমি কনস্টিটিউয়েন্ট আয়নগুলোর টেস্ট পেয়ে যাই, যে সলিউশনের মধ্যে আমি কনস্টিটিউয়েন্ট আয়নগুলোর টেস্ট পেয়ে যাই, ওই ধরনের সলিউশনকে এটাকে কি বলবো, সিম্পল সল্ট, একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল সল্ট। তারপরে দেখ আরেক ধরনের কম্পাউন্ড, এই ধরনের কম্পাউন্ড আমি যদি কখনো দেখেছি কিন্তু অ্যাকচুয়াল ইউজটা জানি না, তার কারণ হচ্ছে আমাদের সিলেবাসে সলিড স্টেট কেমিস্ট্রি নেই। কী ধরনের কম্পাউন্ড দেখবি, ডট দিয়ে লেখা থাকে, ডট দিয়ে লেখা থাকে, ঠিক আছে, ডট দিয়ে লেখা থাকে। খাতা মধ্যে লেখা একটা নাম লেখ KCl .MgCl2 .6H2O, KCl .MgCl2 .6H2O, ঠিক আছে। এই ধরনের কম্পাউন্ডের নাম হচ্ছে, এই কম্পাউন্ডের নাম স্পেসিফিক্যালি এটার নাম হচ্ছে কার্নালাইট। নাম তোকে মনে রাখতে হবে না, এই নাম তোকে মনে রাখতে হবে না, কার্নালাইট, আপাতত লিখে রাখছি কার্নালাইট। KCl .MgCl2 .6H2 হবে, এটা হচ্ছে কার্নালাইট। এটার মানে কি, এটার মানে হচ্ছে, ডটগুলোর মানে হচ্ছে আমাদের সলিড স্টেটের যদি স্ট্রাকচার আমি দেখি, সলিড স্টেটের স্ট্রাকচারে দেখবো একটা স্ট্রাকচারের মধ্যে সবাই ঢুকে আছে, আর বেশি কিছু এখানে বলা যাবে না, কারণ সলিড স্টেট আমাদের সিলেবাসের মধ্যে নেই, ডটের ফরম্যাটটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, ঠিক আছে। যেমন আমি তোকে একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি, সাপোজ আমি ছোটোবেলা লিখতাম CuSO4 .5H2O, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি CuSO4 এর স্ট্রাকচারের মধ্যে দেখতে পাবো এটা 5খানা ওয়াটার মলিকুল ঢুকে আছে, এটা আমি দেখতে পাবো। মানে তুই ভাবতে পারিস যদি CuSO4 স্ট্রাকচার একটা বক্সের মতন হয়, এই বক্সের মধ্যে ভাই 5টা ওয়াটার মলিকুল ঢুকে আছে, এটাকে বলে CuSO4 .5H2O, মানে হচ্ছে আমার এরকম। তো CuSO4 স্ট্রাকচার কেন বক্সের মতন, সেগুলো ইউনিট সেল, ল্যাটিস ক্রিস্টাল, ওগুলো আমাদের বোর্ডে নেই, ঠিক আছে, ওগুলো সলিড স্টেটের পার্ট। এটা হচ্ছে কার্নালাইট আমি আঁকলাম। এইবার দেখ কার্নালাইট, আমি এটাকে, এটা একটা সল্ট, এটা একটা সল্ট মলিকুল অবভিয়াসলি, CuSO4 আমার একটা সল্ট ভাই, কার্নালাইট একটা সল্ট। এই সল্টের মধ্যে আমি একইভাবে ওয়াটার দিলাম, মানে আমি সল্টের মধ্যে ওয়াটার অ্যাড করছি। আমি কি কি পাবো, আমি পাবো হচ্ছে ভাই এই কম্পাউন্ডটা যে যে আয়নগুলো নিয়ে বানানো, সবকটা আয়নকে আমি পাচ্ছি আলাদা করে সলিউশনের মধ্যে। কোন কোন আয়ন নিয়ে বানানো, KCl মানে আমার এর মধ্যে আছে K+, Cl-, MgCl2, তার মানে এর মধ্যে কোন আয়ন আছে Mg+2, আবার Cl- তো অলরেডি লিখেছি, H2O তো ভাই H2O, তার মানে আমার এই আয়নগুলো আছে। আমি কি করে বুঝবো এই আয়নগুলো আছে, আমি এবার এই সলিউশনটার মধ্যে কনফার্মেটরি টেস্ট করবো। আমি K+ এর কনফার্মেটরি টেস্ট করলাম, দেখলাম রেসপন্স করছে, আমি দেখলাম হ্যাঁ ভাই, তার মানে এটা হচ্ছে আমার K+ এর মধ্যে আছে, আগেও ছিল পরেও আছে। Cl- এর আমি কনফার্মেটরি টেস্ট করছি, দেখলাম হ্যাঁ পরেও আছে আগেও ছিল। Mg+2 করছি, রেসপন্স করছে, তার মানে এটা পরেও আছে আগেও আমার ছিল, অসুবিধার কিছু নেই, বুঝতে পারলাম। এই ধরনের কম্পাউন্ড যেখানে ডট ডট ফরম্যাটে লেখা আছে, এদেরকে আমার একটা নাম আছে, এদেরকে বলা হচ্ছে ডাবল সল্ট, ঠিক আছে, ডাবল সল্ট। দেখ আমি বুঝতে পারছি সল্ট একটা তো নেই, দুখানা ধর আছে, তাহলে এই ধরনের কম্পাউন্ডকে কি বলে, ডাবল সল্ট। সিম্পল সল্ট আমাদের সিলেবাসে আর আলাদা করে বলেনি, আমাদের ডাবল সল্ট টার্মটা আমাদের আছে। তাহলে ডাবল সল্ট মানে বুঝতে পারলাম, দেখ যার মধ্যে ডট ডট ফ্যাশন এরকম লেখা আছে। আর কি, ডাবল সল্ট মানে হচ্ছে যার আয়নগুলোর কনফার্মেটরি টেস্ট আমি পাবো সলিউশনের মধ্যে, যার কনফার্মেটরি টেস্ট আমি পাচ্ছি, তাদেরকে আমি কি বলছি, ডাবল সল্ট। ডাবল সল্ট, বুঝতে পারলাম, এটা ডাবল সল্ট। সিম্পল সল্ট আমাদের সিলেবাসের আলাদা করে বলেনি, আমরা বোঝার জন্য সিম্পল সল্ট পড়ে নিলাম একটুখানি, এটা হচ্ছে ডাবল সল্ট। আরেকটা ডাবল সল্টের এক্সাম্পল, পরেরটা লিখছি, চল লেখা যাক পরেরটা, K2SO4 .Al2SO4 whole 3 .24H2O, K2SO4 Al2SO4 whole 3 .24H2O, ঠিক আছে, লিখেছি এটা। এই ফর্মুলাটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে, K2SO4 Al2SO4 whole 3 .24H2O।
এটা হচ্ছে পটাশ অ্যালাম। পটাশ অ্যালাম, পটাশ অ্যালাম মানে হচ্ছে ফিটকিরি, ঠিক আছে, ফিটকিরি বা ফটকিরি, যেটা তুই শুনেছিস সেলুনে থাকে, ঠিক আছে, বা হচ্ছে ওয়াটার পিউরিফিকেশনের কাজে লাগে। পটাশ অ্যালাম, ফিটকিরি, ফটকিরি, ঠিক আছে। K2SO4 L2SO4 3.24H2, ক্লিয়ার? আচ্ছা, এটা ফর্মুলা। এই ফর্মুলাটায় খুব ভালো কথা, আমি যদি এটার মধ্যে আমার অ্যাকোয়াস সলিউশনে কীভাবে বানাই, তার মানে ফিটকিরি কথা ওয়াটারের মধ্যে ডিজলভ করলাম। যদি আমি এটাকে ওয়াটারের মধ্যে ডিজলভ করি, আমি কি দেখবো ভাই? আমার এক্সপেকটেশন কি? আমার এক্সপেকটেশন হচ্ছে ভাই এগুলো প্রত্যেকটা আয়নে ভেঙে গেছে। তো ভাই এর মধ্যে আয়ন কি কি আছে বল, কি কি আয়ন আছে বল, এখান থেকে আমি কি কি আয়ন পাবো বল? K+, তারপরে SO4 মাইনাস, SO4 মাইনাস, SO4 মাইনাস 2, তারপরে বলতে থাক, তারপর Al+3, তারপর আমার SO4 মাইনাস 2 কেন লিখবো ভাই? অলরেডি লেখা আছে। এই আর ওয়াটার তো ভাই ওয়াটার। তাহলে এই হচ্ছে আমি আয়নগুলো, এটা আমার সলিউশনের মধ্যে দিলাম। হ্যাঁ ভাই দেখবো সলিউশনের মধ্যে এই আয়নগুলো তারা ভেঙে গেছে। কীভাবে বুঝবো? কনফার্মেটরি টেস্ট করে দেখবো। K+ আমি টেস্ট করবো, SO4 মাইনাস 2 টেস্ট করবো, Al+3 টেস্ট করবো, দেখলাম হ্যাঁ ভাই এরা আমার এই রেসপন্স করছে। বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটাও হচ্ছে আমার একটা ডাবল সল্টের এক্সাম্পল। তোকে পরীক্ষাতে ডাবল সল্ট পটাশ অ্যালামের ফর্মুলা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, পটাশ অ্যালামের কিন্তু তোকে ফর্মুলা জিজ্ঞেস করতে পারে। এবার দেখে যে পটাশ অ্যালামের যে ফর্মুলা লিখলাম, এটাকে ভাই অন্যভাবেও লেখা যায়। কীভাবে লেখা যায়? তোর বইতে দেখবি কোনো কোনো বইতে এটাকে আরও শর্টে লিখেছে। শর্টে কীভাবে লেখা আছে ভালো করে থাকা, অসুবিধার কিছু নেই। দেখ এখানে পটাশিয়াম আছে 2টো, সালফেট আছে 1 আর 3 4। তাহলে দেখ এটাকে শর্টে এভাবে লেখা যেতে পারে K2। অ্যালুমিনিয়াম 2টো আছে, লিখছি ভাই Al2। SO4 কটা হলো? 1 আর 3 4, SO4 হোল 4 ডট 24H2। কোনো বইতে না এইভাবে লিখেছে K2 Al2 SO4 হোল 4 ডট 24H2। কোনো বইতে এরকম লেখা থাকতে পারে, আমি জানি ভাই। K2 SO4 ওই SO4 দুটো একসাথে কম্বাইন করে এরকম লিখে দিয়েছি K2 Al2 SO4 ডট 24H2। বোঝা গেছে? ক্লিয়ার? আবার এটাকে কোনো বইতে আরও শর্টে লিখেছে। আরও শর্টে কীভাবে লেখা যায়? এগুলো রেশিও করে দেবো। কীভাবে রেশিও করবো? ওই যেরকম এম্পিরিক্যাল ফর্মুলা পড়তাম, ঠিক আছে, যদি এটা করা উচিত নয়। দেখ এটা কি আছে 2 2 4 আর এটা হচ্ছে 24। তাহলে আমি কী করছি? রেশিও করি। এটা হয়ে গেল 1 1 1 1 কেউ আর লেখে না, 4কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে গেল 2, এটা হচ্ছে 12। কোনো বইতে এইভাবে লেখা আছে KLSO4 2.12H2, ঠিক আছে। কিন্তু আমি পরীক্ষার সময় এইটা মনে রেখে যাবো। এটা মনে রাখলে আমি বাকিগুলো এমনি বার করে নিতে পারবো। এটা হচ্ছে ফিটকিরি বা ফটকিরির ফর্মুলা। ওকে, যাই হোক চল, বুঝতে পারলাম তো ভাই। ফিটকিরি কিভাবে ওই রক্ত পড়লে মানে আটকে দেয় রক্ত, দেখবি সেলুনে কেটে গেছে ফিটকিরি লাগিয়ে দেয়, ঠিক আছে। কিভাবে করে সেই রোলটা আমাদের সিলেবাসে নেই, কারণ সারফেস কেমিস্ট্রি আমাদের পার্টনার। এটা কোয়াগুলেশন আছে, ক্লটিং অফ ব্লাডে কীভাবে হেল্প করে আয়নগুলো, সেগুলো সারফেস কেমিস্ট্রি আছে। সারফেস কেমিস্ট্রি আমাদের বোর্ডে নেই। ওকে চল, এটা হচ্ছে আরেকটা টাইপ অফ কম্পাউন্ড পটাশ অ্যালাম। বোঝা গেছে? পরের আরেকটা কম্পাউন্ড লেখ, এটা তুই ইয়েতেও পড়বি, তোর প্র্যাকটিক্যালেও আছে। লেখ FeSO4 ডট NH4 হোল টু SO4 ডট 6H2O। FeSO4 ডট NH4 হোল টু SO4 ডট 6H2O। প্র্যাকটিক্যালের মধ্যে এটা তোর আছে, শুনেছি? এটা প্র্যাকটিক্যালে দেখেছিস? মোর সল্ট নাম শুনেছিস? মোর সল্ট প্র্যাকটিক্যালে, এটা হচ্ছে মোর সল্টের ফর্মুলা। মোর সল্ট প্র্যাকটিক্যাল করেছিস না? মোর সল্ট দিয়ে মোর সল্টের ফর্মুলা হচ্ছে এটা FeSO4 NH4 হোল টু SO4 ডট 6H2O। তোকে প্র্যাকটিক্যালে একইভাবে জিজ্ঞেস করবে, মোর সল্টের ফর্মুলা জিজ্ঞেস করবে, পটাশ অ্যালাম যেরকম জিজ্ঞেস করবে মোর সল্টও জিজ্ঞেস করবে। প্র্যাকটিক্যাল না, থিওরিতেই জিজ্ঞেস করবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালে তো করবেই, মোর সল্টের ফর্মুলা লিখতে দেবে, দেখবি প্র্যাকটিক্যালের ভাইবার সময়। তুই বল এখান থেকে কী কী আয়ন পাবি লিখে ফেল। অ্যারো দিয়ে লেখ H2 অ্যারোর উপরে কী কী আয়ন পাবি লেখ। ওয়াটার না দিলে কিন্তু আমি আয়নগুলোকে আলাদা আলাদা করে পাচ্ছি না। তাহলে কী কী আয়ন পাচ্ছি বল? ফার্স্টে কী আয়ন পেলাম বল? Fe+2, তারপরে কী পাচ্ছি? SO4 - 2, তারপরে কী পাচ্ছি? NH4+, SO4 - 2 আবার কেন লিখবো ভাই? আর ওয়াটার তো ভাই ওয়াটার। তো এই হচ্ছে আমি এই 3খানা আয়ন পেলাম। এই 3খানা আয়নের কনফার্মেটরি টেস্ট করবো, দেখবো হচ্ছে ভাই রেসপন্স করছে, তার মানে এরা আমার সবাই আয়নে ভাঙছে। তো এই ধরনের কম্পাউন্ডগুলো হচ্ছে আমার কি ডাবল সল্টের এক্সাম্পল। সব ডাবল সল্ট লিখলাম। আর সিম্পল সল্ট আমাদের সিলেবাসের আলাদা করে বলে। পরে আরেকটা টাইপের কম্পাউন্ডে আসছে, ঠিক আছে। চল আরেকটা টাইপের কম্পাউন্ড কি আঁকছি, এদিকে তাকা। K4 থার্ড ব্র্যাকেটের মধ্যে Fe, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN6, K4 FeCN6, K4 FeCN6 হচ্ছে K4 FeCN6। আচ্ছা, এই যে রিপ্রেজেন্টেশন আমি করলাম, এই রিপ্রেজেন্টেশনটা পরের অনেক পরের রিপ্রেজেন্টেশন। আগে এটাকে এইভাবে রিপ্রেজেন্টেশন করা হতো না। আমি তোকে আগে বলি এইভাবে রিপ্রেজেন্ট করার মানেটা কি,
তারপরে আমি বলবো হচ্ছে ভাই আগে কিভাবে করা হতো, আগে ওইভাবেই করা হতো ডট ডট দিয়ে। এটার ওল্ড ভার্সন কি, এটার ওল্ড ভার্সন হচ্ছে ভাই এইভাবে রিপ্রেজেন্ট করতাম, চারখানা কেসিএন থাকবে, এটা হচ্ছে এরকম ওল্ড ভার্সন, এরকম efficient2.4 efficient2.4 ঠিক আছে, efficient2.4 হচ্ছে ওল্ড ভার্সন। দেখ একই আছে আমার, হিসাব মেলাই, এফি আছে, সিএন কটা হলো 2 আর 4, এখান থেকে 6, কে হচ্ছে আমার চারখানাই হচ্ছে, আমার মিলে গেছে, ওল্ড ভার্সন এটা। এটা হচ্ছে আইইউপিএসসি রেকমেন্ডেড ভার্সন। পরের এটা কেন আইইউপিএসসি এরকম রেকমেন্ড করে সেখানে আমি তুই আসবো। দেখ ওল্ড কনভেনশন আছে, খুব ভালো কথা। এইবারে ওল্ড কনভেনশন ওয়াইজ আমি যদি তো দেখাই, যদি ওল্ড কনভেনশন আমার তো লাগবে না, আমাদের নতুন কনভেনশনটাই লাগবে, মানে আইইউপিএসসির এই কনভেনশন আমার তো লাগবে। ওল্ড কনভেনশন ওয়াইজ আমি যদি দেখাই ভাই, তাহলে আমি এর মধ্যে আবার ওয়াটার অ্যাড করছি, বুঝতে পারছি, ওয়াটার অ্যাড করছি। ওয়াটার যদি অ্যাড করি তাহলে বল এখান থেকে কী কী আয়ন পাবো, বল কী কী আয়ন পাবো, এফি কী হবে, Fe+2, তারপরে সিএন এর মাথায় কী হবে মাইনাস, অবভিয়াসলি সিএন মাইনাস সায়ানাইড আয়ন, তারপরে কী পাচ্ছি K+, আবার এখান থেকে সিএন মাস ওটাকেও লিখে রাখ, তাহলে এরকম আয়নে ভেঙে যাওয়া উচিত, অবভিয়াসলি এগুলো ভাঙছিল, এটা ভাঙা উচিত। কিন্তু না ভাই, এইবার আমি আর সলিউশনের মধ্যে গিয়ে দেখছি কনফার্মেটরি টেস্ট করে এ সিএনেরও টেস্ট দিচ্ছে না, এ না দিচ্ছে সিএনের টেস্ট, না দিচ্ছে Fe+2 টেস্ট, এ K+ এর টেস্ট দিচ্ছে, তাহলে বাকি দুজন কোথায় গেল ভাই, এরা কেন টেস্ট আমার পার্টিসিপেট করছে না, ঠিক আছে। তার মানে তারপরে বোঝা গেল যে কিছু ধরনের কম্পাউন্ড আছে যাদেরকে আগে ডট ভার্সনে লেখা হতো, তারা ভাই সলিউশনে গিয়ে ও সব আয়ন ওদের মধ্যে টেস্ট দিচ্ছে না, তার মানে সব আয়ন ভাঙেনি, সব আয়ন ওরা ভাঙেনি, বুঝতে পারছি, সব আয়ন ওরা ভাঙেনি। তাহলে সব আয়ন যদি না ভাঙে, তোর মনে প্রশ্ন হতে পারে তো ভাই K+ তো পেয়ে গেছি, সিএন মাইনাস কেন পেলাম না, তার মানে এটা কি কেসিএন নেই, না ভাই কেসিএন এর ফরম্যাটে নেই, এটা পুরোনো ভার্সনে ভাবা হতো যে এইভাবে লেখা হতো ওল্ড কনভেনশন, নতুন কনভেনশনে লেখা হয় এইভাবে। এটার মানে কি, যখনই দেখলাম হচ্ছে এরকম এই ধরনের কম্পাউন্ড যখনই দেখবো, তাহলে আমার এখন মেন ফোকাস হচ্ছে এইভাবে লেখা, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা। আমি এখন ডাইরেক্ট চলে আসি এইভাবে লেখার মানেটা কি, যখনই দেখবি ভাই এইভাবে লেখা আছে, ঠিক আছে, তাহলে আমার ভাই পুরোনো ভার্সনে এটা ভাবার দরকার নেই। আমি পুরোনো ভার্সনে কি দেখলাম ভাই, যে এর মধ্যে K+, Fe+2, সিএন মানে সব পাওয়া উচিত ছিল, কিন্তু না ভাই কনফার্মেটরি টেস্ট করে দেখলাম না ভাই কাউকেই পাচ্ছি না, K+ বাদে বাকি তারা পেলাম না, তার মানে কি বলতে এটাকে আমি তখন ডাবল সল্ট বলতে পারছি না, এটা আমার ডাবল সল্টের মধ্যে আর নেই। ডাবল সল্ট মানে কি, যারা আয়নে ভাঙবে আর কনফার্মেটরি টেস্ট দেবে, এই তো আমার ভাই সব কটা আয়নে ভাঙেনি, কনফার্মেটরি টেস্ট আমি পাচ্ছি না, তাহলে এটা আমার ডাবল সল্টের মধ্যে নেই। তাহলে এটা ভাই কি, তখন বোঝা গেল অ্যানালাইসিস করতে করতে ফার্স্টে স্ট্রাকচার, তারপরে স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করার টেকনিক হচ্ছে এখানে। আমি তো এখন স্ট্রাকচারের পার্টে আসিনি, আমি ডাইরেক্ট রিপ্রেজেন্টেশনে চলে এসেছি। রিপ্রেজেন্টেশনটা থেকে কি বোঝা যায়, আমি আগে সেখানে আসি। তুই যখনই দেখবি এই ধরনের স্ট্রাকচার, দেখবি এই জিনিসটা আমি সলিউশন চ্যাপ্টারে লিখেছিলাম, এই মলিকুলটা আমার সলিউশন চ্যাপ্টারে ভেন্টা ফ্যাক্টর পড়ার সময় লেখা আছে, এক্স্যাক্টলি এই মলিকুলটা। যখনই দেখবো এরকম থার্ড ব্র্যাকেটওয়ালা পার্ট, আমি কি করবো ভাই, থার্ড ব্র্যাকেটের আগে বা পরে মনে মনে একটা কেটে নেব, ঠিক আছে। দেখ ভাই এখানে থার্ড ব্র্যাকেটের পরে যদি কাটি তাহলে কে আছে, কেউ নেই, ফাঁকা পড়ে আছে পুরো, তাই থার্ড ব্র্যাকেটের পরে কেটে এই মলিকুলে কোনো লাভ নেই। হ্যাঁ ভাই এটা বুঝলাম। থার্ড ব্র্যাকেটের আগে কেটে কিন্তু লাভটা আছে, থার্ড ব্র্যাকেটের আগে যেই কাটলাম দেখলাম আগে ভাই একটা অন্য জিনিস পড়ে আছে, তাহলে এইখানে আমার থার্ড ব্র্যাকেটের পরে কেটে কি লাভ, থার্ড ব্র্যাকেটের পরে তো ফাঁকা, তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের আগে আগে কাটছি, বুঝতে পারছি, হ্যাঁ ভাই বুঝলাম। দেখ যে কোনো মলিকুলে যখন আমি সামনের পার্টে লিখি, তখন আমি সব সামনের পার্টে আমি সবসময় ক্যাটায়নগুলো লিখি, K+ Cl - KCl, MgCl2 Mg+2 Cl-, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4O3, অ্যালুমিনিয়াম প্লাস আগে লেখা, সালফেট পরে লেখা। তাহলে এই থার্ড ব্র্যাকেটের আগে যে দাগটা টেনেছি, এই দাগের লেফট সাইডটাতে সবসময় হবে হচ্ছে ক্যাটায়ন, আর দাগের রাইট সাইডটাতে হবে হচ্ছে অ্যানায়ন পার্ট। দাগের লেফট সাইডটাতে হবে হচ্ছে ক্যাটায়ন পার্ট, দাগের রাইট সাইডটাতে হবে হচ্ছে আমার কি অ্যানায়ন পার্ট। এই যেটা লিখলাম এটাকে ভাঙলে এবার তাহলে আমি কি কি আয়ন পাচ্ছি, কি কি আয়ন পাবো সেটা আমি সলিউশন চ্যাপ্টারও বলেছিলাম। এটাকে তাহলে আমি ভাঙি, তাহলে কি কি আয়ন পাচ্ছি এর মধ্যে, পাবো হচ্ছে তাহলে আমি K+ পটাশিয়াম, কটা পাচ্ছি পটাশিয়াম, এই যে 4, তাহলে পেয়ে গেলাম হচ্ছে 4খানা K+। আর অন্য পার্টটা আমার কি হচ্ছে ভাই, অন্য পার্টটা বল, অন্য পার্টটার ওভারঅল মাইনাস চার্জ কত হবে, অন্য পার্টটার ওভারঅল মাইনাস চার্জ হবে হচ্ছে -4, তার কারণ হচ্ছে আমার কি, এইটা ভাই পটাশিয়াম হচ্ছে +1 হয়, 4খানা আছে, তাহলে হয়ে গেল +4। ওভারঅল মলিকুলটা তো ভাই নিউট্রাল, দেখতে পাচ্ছি মাথায় কোনো চার্জ নেই, তার মানে আছে 0, তাহলে যদি ওভারঅল মলিকুলটা নিউট্রাল হয় তাহলে এটা +4 আর ওরকম -4ই হতে হবে। তাহলে অন্য পার্টটা, থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা, তার মাথায় চার্জ হবে কত, -4। এইবারে থার্ড ব্র্যাকেটের মধ্যে কে কে আছে, আছে হচ্ছে Fe(CN6), যেরকম লিখছিলাম সেরকমই লিখলাম, Fe(CN6) -4, এটাকে ভাঙলাম, তার মানে ভাঙলে আমি এই দুখানা পাবো। একইভাবে এটাকে কিছু ভেঙেছি, অ্যাকোয়াস সলিউশনই সাপোজ আমি এটাকে ভেঙেছি, ঠিক আছে, অ্যাকোয়াস সলিউশনই তাহলে আমি এটাকে ভাঙলাম, দুখানা আয়ন আমি পেলাম, 4K+ আর Fe(CN6) -4, অ্যাকোয়াস সলিউশনের মধ্যে আমি দুখানা আয়ন পেয়েছি। এইবারে দেখ আমি সলিউশনের মধ্যে এই দুজনের টেস্ট করলাম, K+ এর টেস্ট করলাম
আর Fe(CN6 -4) আয়নটারও কনফার্মেটরি টেস্ট আছে, সেটার টেস্ট করলাম, দেখলাম হ্যাঁ ভাই এই দুজনের টেস্ট পাওয়া যাচ্ছে, এটার টেস্ট দিচ্ছে সলিউশনের মধ্যে, এটারও টেস্ট দিচ্ছে, ঠিক আছে, এই দুখানা আয়নের টেস্ট দিয়েছে। কিন্তু দেখ এই দুটো আয়ন এই আয়নটাকে আমি সিম্পল আয়ন বলবো না? অবভিয়াসলি সিম্পল আয়ন নয়। এটা সিম্পল কোথায়? এটা সিম্পল হতো তখনই যদি আমি এটাকে ভাঙলে ওই ছোট 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 পার্টে পেটে দিতাম, তখন আমি সিম্পল বলতাম। যেমন এটাকে যদি আমি ভাঙতাম তাহলে আমার এক্সপ্রেশন কি ছিল বলতে, এর মধ্যে কি কি পাবো? পাওয়া যাক এর মধ্যে পাবো হচ্ছে Fe+2, এই যে ভাই Fe+2 লিখেছিলাম আগে, Cn-, 6টা Cn- আছে, Cn- যোগ বিয়োগ কর, দেখ -4ই পড়ে থাকবে, Feর মাথায় +2 আর Cn- আছে 6টা, তাহলে -6 আর +2 মিলে -4, ওভারঅল -4 পড়ে থাকলো। কিন্তু সলিউশনে ভাই এটার মধ্যে জল দিলে এগুলার এই আয়নে ভাঙে না, Fe+2 আর Cn- আয়নে ভাঙে না, ওটা আমার ওই ভার্সানেই বসে থাকে, এটা আমার এই ভার্সানেই বসে থাকে, ঠিক আছে, বোঝা গেছে? এটা আমার এই ভার্সানেই বসে থাকে। তাহলে থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা দিয়ে বেসিক্যালি আমার ইন্ডিকেট করা হয় হচ্ছে যেটা আমার ফার্দার আর আয়নগুলোতে ভেঙে যায় না। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে ওগুলো আমার আর করেসপন্ডিং প্রত্যেকটা আয়নে ভাঙবে না, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটওয়ালা যে পার্টটা আছে তার মধ্যে আমার যারা আছে ওরা আমার করেসপন্ডিং আয়নে ভাঙে না, ক্লিয়ার, বোঝা গেছে? এই ধরনের কম্পাউন্ড যারা হচ্ছে আমার প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট আয়নে ভেঙে যায় না, যারা আমার প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট আয়নে ভেঙে যায় না, এদেরকে বলা হয় কি ভাই? কমপ্লেক্স সল্ট। এদেরকে বলা হচ্ছে কি? কমপ্লেক্স সল্ট। তাহলে ভাই ডাবল সল্ট বুঝেছিলাম যারা ভেঙে যাচ্ছে, কনফার্মেটরি টেস্ট দিচ্ছে, আর কমপ্লেক্স সল্ট কি? যারা আমার আয়নে ভাঙবে না আর কনফার্মেটরি টেস্ট দেবে না স্বাভাবিকভাবেই, না ভাঙলে ভাই কনফার্মেটরি টেস্ট দেবে কেন? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে কমপ্লেক্স সল্ট মানে আমি বুঝতে পারলাম, ক্লিয়ার? তাহলে কমপ্লেক্স সল্ট আমি বুঝেছি। এইবারে কমপ্লেক্স সল্টের মধ্যে আমি K4 এফিসিয়েন্সিটাই নিই, K4 এফিসিয়েন্সি নিয়ে ডিল করবো। তাহলে কমপ্লেক্স সল্ট মানে আমার বোঝা গেছে, পরীক্ষাতে কোশ্চেন আসবে, লিখেছিস খাতার মধ্যে কমপ্লেক্স সল্ট, নিজের খাতায় লিখে রাখবি, লেখ কমপ্লেক্স সল্ট বলে লেখ, which does not completely dissociate into its constituent ions, which does not completely dissociate into its constituent ions in aqueous solution, into its constituent ions in aqueous solution, ঠিক আছে। এক্সাম্পল লেখ, আপাতত লেখ এক্সাম্পল, লেখ পটাশিয়াম, POTA ফুল ফর্ম লেখ পটাশিয়াম, তারপরে ফেরোসায়ানাইড FeRrO CYANIDE, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। তো ভাই এখন আমার মেইন টার্গেট হচ্ছে K4 এফিসিয়েন্সিটা নেই দেখি, যেহেতু এটাকে লিখলাম, এটাকে বলছি কি? কমপ্লেক্স সল্ট। আচ্ছা, কমপ্লেক্স সল্টের মধ্যে যে থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা আছে ওই পার্টটাই গন্ডগোল করছে, ওই পার্টটাই ভাই ভাঙছে না, ওই পার্টটাই ভাঙছে না, ওই পার্টটা দিকে গন্ডগোল আছে। তো এই থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টের মধ্যে কি আছে অ্যানালিসিস করার পর বোঝা গেছে ভাই ওখানে আছে হচ্ছে একটা টাইপের বন্ড, যেটা তুই এর আগে পড়েছিস। চল লিখছি, K4 এফিসিয়েন্সি আবার লিখলাম, K4 এফিসিয়েন্সি। আমি কীভাবে ভেঙেছি হচ্ছে থার্ড ব্র্যাকেটের আগে, পরে কেন ভাঙলাম না? কারণ পরে ভাঙলে আর কেউ নেই ভাই, মহাকাশ পড়ে আছে, মহাবিশ্ব পড়ে আছে, ঠিক আছে, পরে ভেঙে আমার কোনো লাভ নেই। তাহলে এই হচ্ছে আমার বেসিক ভাঙাটা। আমি যখনই দেখবো যে থার্ড ব্র্যাকেটের পরে যদি কেউ থাকে তাহলে আমি থার্ড ব্র্যাকেটের পরে ভেঙে দেবো, এরকম যে আমার সিচুয়েশন হবে সেই অনুযায়ী আমি ডিল করবো। তো বেসিক্যালি দেখ এই পার্টটা, এটা তো আমার সিম্পল ক্যাটায়নে ভেঙে গেছিলো, থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা কিন্তু আমার ভাঙেনি, আর আয়নগুলোতে ভাঙেনি, ওটা ভাঙা পসিবল নয়। থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা মানে আলাদা আলাদা আয়নে ভাঙবে না। এই পার্টটাকে বলে হচ্ছে কোঅর্ডিনেশন পার্ট, লেখ এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন পার্ট, এটা হচ্ছে কোঅর্ডিনেশন পার্ট বা কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটা বলে কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটা বলে কোঅর্ডিনেশন পার্ট আর কোঅর্ডিনেশন স্ফিয়ার একই ব্যাপার, কোঅর্ডিনেশন স্ফিয়ার। বুঝিস কোঅর্ডিনেশন স্ফিয়ার? এখন দেখ কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে, এটা কোঅর্ডিনেশন স্ফিয়ার কেন বলা হলো তার কারণ হচ্ছে এখানে আয়রন আছে, আয়রনকে কি বলে আসছি, এখানে সায়ানাইডও আছে, সায়ানাইড কি হিসেবে রোল করছে আসছি, কোঅর্ডিনেশন পার্ট কোঅর্ডিনেশন স্ফিয়ার কেন বলে? তার আগে তোমাকে বলবি আয়রনের অ্যাটমিক নাম্বার কত, পড়ে আসতে বলেছিলাম, আয়রনের অ্যাটমিক নাম্বার কত? 26। ইলেকট্রনিক কনফিগারেশন কি লাস্ট পার্টটার ইলেকট্রনিক কনফিগারেশন কি? 4s2 3d6, এক্স্যাক্টলি 3d6 4s2। এখানে
আয়রন হচ্ছে আমার কি জানি ভাই, আয়রন হচ্ছে 4s2 3d6, 4s2 3d6। দেখবি কোনো বইতে ভাই 4s আগে লিখেছে, কোনো বইতে 4s পরে লিখেছে। কেন এটা? তার কারণ হচ্ছে যে বইতে 4s আগে লেখা আছে তার মানে হচ্ছে ভাই ওরা এনার্জির অর্ডারে লিখেছে। আমি ক্লাস 11 পড়তাম একটা রুল, দেখবি ওই আউফবাউ প্রিন্সিপাল পড়তাম, ইলেকট্রন কীভাবে ফুলফিলমেন্ট হবে, সেখানে দেখতাম n+l রুল ভাই, 4s আমার আগে ইলেকট্রন ঢুকবে, তাহলে কোনো বইতে এটা এই জন্য লেখা আছে 4sটাকে আগে, যেহেতু আমার 4s আগে ইলেকট্রন ঢুকেছে, তারপরে 3d আমার লেখা আছে। কোনো বইতে লেখা আছে 3d6 4s2, আমি যেটা পাঠিয়েছিলাম সেখানে 3d6 4s2 লেখা ছিল। এই বইতে কি লিখেছে? এরা লিখেছে হচ্ছে ফার্স্টে 1-এরগুলোকে সব লিখেছে, তারপরে 2-এরগুলোকে লিখেছে, তারপরে 3-এরগুলোকে লিখেছে, তারপর 4-এরগুলোকে লিখেছে, লিখেছে ওরকম 4s2 4p, কিন্তু ওরা কিন্তু আগে 4sকেই ফুলফিল করেছে, তারপর লিখেছে মানে তারপরে 3d তে ঢুকিয়েছে ইলেকট্রন। ওরা লেখার সময় 1-এরগুলোকে আগে লিখেছে যাতে দেখতে ভালো লাগে, 1s গুলো হয়ে গেল 1s, তারপর 2s2p লিখেছে, তারপরে 3s3p 3d লিখেছে, তারপরে 4s4p। ওটা আমার সায়েন্স ওর জন্য চেঞ্জ হয়নি, রিপ্রেজেন্টেশন চেঞ্জ হয়েছে। যাই হোক চল, তাহলে আয়রন হচ্ছে আমার 4s2 3d6, খুব ভালো কথা। এইবারে আয়রন 4s2 3d6 যদি হয়, আমি যদি ওই বইয়ের ভার্সনে আছি, তোর ক্লাস 12 এই প্রত্যেকটা লিখবে হচ্ছে এরকম, আগে 3-এরগুলো, তারপর 4s4-এরগুলো। কেন? দেখতে ভালো লাগবে, আর কোনো কারণ নেই। চল তাহলে ভাই এখানে আমি সাপোজ এটা 3d লিখছি, তারপরে 4s আছে আমার আয়রনে, তারপরে আমার 4pও আছে, আয়রনের 4dও আছে, এরা সবাই ফাঁকা পড়ে আছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, আয়রনের 4dও থাকবে, কদিন পর আমাকে এগুলো নিয়ে খেলতে হবে, ঠিক আছে? চল তবে এটা হচ্ছে আয়রন, আয়রনের 4s2 3d6, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন আমি এইভাবে দিলাম, আমি জানি 6টা ইলেকট্রন এইভাবে দিতে হয়, 1 2 3 4 5 করে, তারপরে 6 নম্বর দিলাম 4s2 3d6, k4 Fe6। এখানে ভাই আয়রনটার চার্জ কত ছিল? চার্জ যেন তুই দেখতে পেয়েছিলি, কত ছিল বলতো আয়রনটার চার্জ? এখানে Fe+2 ছিল, Fe+2 ছিল, ঠিক আছে, Fe+2 ছিল। Fe+2 কোথায় ছিল? ওই তো আমি দেখলাম যখন এর আগে করছিলাম, Fe+2 আমার ছিল ভাই স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে। তাহলে Fe+2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বলতো? Fe+2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 4s3 3d6, এক্স্যাক্টলি ভাই, 4s থেকে ইলেকট্রন আগে বেরোবে, 4s থেকে আমার ইলেকট্রন আগে বেরোবে, তাহলে 4s0 3d6। তো এইবারে Fe+2 যদি আমার এটা হয়, এখন দেখ Fe+2 মধ্যে প্রচুর এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে, Fe+2 মধ্যে প্রচুর ভ্যাকেন্ট জায়গা। সেকেন্ড হচ্ছে আমার সিস্টেমের মধ্যে আছে Cn মাইনাস, সিস্টেমের মধ্যে আছে Cn মাইনাস আর Fe+2, এ হচ্ছে ভাই মাইনাস চার্জ মানে এক্সট্রা ইলেকট্রন, আর এর মধ্যে ভ্যাকেন্ট জায়গা আছে যেখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে। সিনারিওটা আমার অলমোস্ট ক্লাস 10 লেভেলে পর একটা সিনারিওর সাথে সেম। কোন সিনারিওর সাথে সেম? দেখবি ক্লাস 10 আমি পড়তাম, আমার কাছে আছে হচ্ছে ওয়াটার মলিকিউল, ওয়াটারের অক্সিজেনের মাথায় লোন পেয়ার মানে এক্সট্রা ইলেকট্রন, আর ধর আমি এর মধ্যে দিয়ে দিলাম H+, যেটা কিনা আমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট। পড়তাম না এই ধরনের জিনিস? যখনই ভাই এরা কন্ট্যাক্টে আসলো কি হতো, এদের মধ্যে একটা বন্ড ফর্ম হতো, মনে আছে? এটা ছিল হচ্ছে